হাই, আমি পূজা। আর সবাই আমার গল্প শুনতে চেয়েছে। আমি ছোট থেকে বলছি, মানে ছোট থেকেই না, মানে কষ্ট কষ্ট তো একটু ছিলই ছোটোবেলাতে। তারপরে মানে দুঃখে আমি অনেক বড় হয়েছি। মানে ছোটোবেলা বলতে খুব ছোটোবেলার কথা মনে নেই, 2-3 যখন পড়তাম তখন থেকে ওই ছোটো ছোটো কিছু কিছু কথা মনে আছে, যেগুলো মানে আমাকে খুব দুঃখ দিয়েছে। মানে এখনও আমি মানে যখন ভাবি এই কথাগুলো মনে হয় যে মানে মানুষ এরকম একটা ছোটো বাচ্চার সাথে কীভাবে করতে পারতো। তবু হয়েছে। তো সেই আমি বলি, মানে আমি যখন 2-3তে পড়ি তখন আমি দেখেছি আমার বাবার হচ্ছে শাড়ির ব্যবসা ছিল। তো শাড়ির ব্যবসা, বাবার একটা বন্ধু শাড়ির ব্যবসাটা করতো। দিয়ে বাবার বন্ধু কী করলো, হঠাৎই বাবাকে ঠকিয়ে মানে পুরো ব্যবসাটা নিজে করলো, সব জিনিসপত্র নিয়ে নিল। এবার মানে আমরা পুরো পথে বসে গেলাম সেই সময়। তখন আমার বাবা কী করলো, একটা মহাজনের কাছ থেকে, মানে যে ওই শাড়ি দিত আগেকার দিনে, খেয়াল করে দেখবে মানে বাড়িতে বাড়িতে লোকে শাড়ি বিক্রি করতে আসতো। মানে অনেক দূর দূর থেকে মাথায় করে শাড়ি নিয়ে বা কাঁধে করে ব্যাগের মধ্যে শাড়ি নিয়ে বিক্রি করতে আসতো। আমার বাবা একটা মহাজনের কাছে শাড়ি নিয়ে, যেহেতু বাবার শাড়ির ব্যাপারে নলেজ ছিল যে কোন শাড়ি কী বৃত্তান্ত, তো বাবা ওই জন্য একটা মহাজনের কাছ থেকে শাড়ি নিয়ে ওই মানে বাইরে বাইরে অনেক জায়গায় বিক্রি করতে যেত, মানে ট্রেনে করে করে সব বিক্রি করতে যেত। এবার আগেকার দিনে তো অতটাও তো, যেদিন বিক্রি হলো ওখানে কি বিক্রি হলো না হলো, আর আমাদের তখন একদম আমরা পুরো পথে বসে গেছি বলছি, যেহেতু মানে আমাদের খুবই খাওয়ার অসুবিধা হতো, মানে আমরা একবেলা খেতে পেতাম, একবেলা খেতে পেতাম না। আর আমি তখন পড়তাম অ্যাসেম্বলি অফ গড চার্চ, হয়তো আপনারা অনেকেই নাম শুনবেন। তো আমি অ্যাসেম্বলি অফ গড চার্চ মানে খ্রিশ্চান একটা স্কুলে আমি তখন পড়তাম। মানে ওই মানে ওটা সরকারি না, ওটা বেশ মানে আমেরিকানদের ইনস্টিটিউট একটা ছিল, তো ওইখানে পড়তাম। তো ওখানে ছিল কি, প্রতিদিন দুপুরবেলা খাওয়া দিত। মানে একদিন মাছ, ওর সপ্তাহে মানে 5 দিন হতো, শনিবার রবিবার ছুটি থাকতে সপ্তাহে 5 দিন করে স্কুল হতো, 5 দিন করে খাওয়া দিত। আর ওই 5 দিন করে আমার মা আমাকে কখনো স্কুল কামাই করতো না। এই করে আমার বছরে কোনো দিনই আমি বছরে স্কুল না কামাই করার জন্য আমি প্রাইজ পেতাম। যে একটা মেয়ে আছে যে স্কুল, কিন্তু আমার আমার মানে আমার এই অভাবের জন্য কিন্তু আমার মা স্কুলে পাঠাতো, যে ভাবতো মা একবেলা তো খেয়ে আসবে, পরের বেলা যা হোক হবে একটা। আমার মারা ধরো সেবেলা খেতেই পাচ্ছে না, ধরো বাবা যেদিনকে ব্যবসা করে এলো তখন আমরা খেলাম, আর নাহলে খেতে পারতাম না। আর তার আগের গল্প বলি, তার আগে আমার বাবার হচ্ছে একটা হোটেল ছিল, সেই হোটেলটা খুব ভালো চলতো। কিন্তু ওই যে বলে না যে সবাই বলে না যে মা এক চোখে একরকমই হয় না। আমার ঠাকুমার 5টা ছেলে 2টো মেয়ে, আগেই বলেছি। তো আমার ঠাকুমা কী করলো, বাবাকে বললো তোর হোটেলটা তুই মানে আমার ছোটো কাকাকে দিয়ে দিতে, ছোটো কাকা চালাবে। তো আমার বাবা না প্রথম থেকেই সাদাসিধে, আমার মা যা করেছে, বাবা যাই করেছে, কিন্তু আমার বাবা প্রথম থেকেই সাদাসিধে। মানে কেউ যদি কিছু বলে, লোকের দুঃখ কষ্ট, আমার বাবা তো এখনও সহ্য করতে পারে না লোকের দুঃখ কষ্ট। তো তোমার এবার বাবা দিয়ে দিল, কিন্তু আমার ছোটো কাকা সেই হোটেলটা চালাতে পারলো না, কিছুদিন পর বন্ধ হয়ে গেল। তার আগে বাবার একটা সাইকেলের দোকান ছিল। তো সেই সাইকেলের দোকান নাকি খুব ভালো চলতো। আমি একটা গল্প শুনেছি আমার দিদা মা বাবার কাছ থেকে। তো সেই সাইকেলের দোকানটা আমার ঠাকুমা কী করলো, বললো তোর মেজো দাদাকে দিয়ে দে, ও চালাক। তো আমার মেজো জ্যাঠাও চালাতে পারলো না সেই দোকানটাও নষ্ট হয়ে গেল। তো তারপরে আমার বাবা নাকি দুঃখে, যে মা যতবারই আমি একটা করে ব্যবসা দাঁড় করাতে তো অনেক কষ্ট লাগে, আর মা তো তখন দিয়ে দেয়। তা আমার বাবা কী করলো, আমার মামার বাড়ির ওখানে একটা জায়গায় কাজে ঢুকলো। আর সেখানে গিয়েই আমার বাবার সাথে আমার মামার বন্ধুত্ব হলো। বন্ধুত্ব হওয়ার পরে আমার বাবা আমার মামার বাড়িতে যাওয়া আসা করতো, তখন আমার দিদার আমার বাবাকে ভালো লেগেছিলো। তা বললো তোর তো বাড়িতে এরকম কেউ দেখে না, তুই মানে আমার দিদা তখন বললো যে আমার মেয়ের সঙ্গে কি বিয়ে করবি। তখন আমার বাবা বললো হ্যাঁ। এবার যেহেতু আমার মা খ্রিস্টান ছিল, আপনাদের তো আগের একটা ভিডিওতে বলেছি, মা যেহেতু খ্রিস্টান ছিল, তো আমার মানে ঠাকুমার তো পছন্দ করতো না। তো মা যেহেতু খ্রিস্টান ছিল, তো বাবা তাই জন্য মানে ভেবেছিল, তারপরে বাবা বিয়ে করেছিল, কিন্তু আমার দাদু আর তোলেনি, খ্রিস্টান ছিল বলে বাড়িতে তোলেনি, যেহেতু অন্য ধর্ম হয়ে যাচ্ছে না। তো সেই জন্য তুলিনি। তখন আমার বাবারা আমার দিদার বাড়ির ওখানেই ভাড়া থাকতো। তো আমার দিদা খুব সাহায্য করতো। এইভাবেই তারপরে আমি জন্মালাম। তো আমি জন্মানোর পর তখন আমার দাদু মারা গেল। আমি জন্মানো বোধহয় 5-6 মাস পরের মধ্যেই আমার ঠাকুরদা মারা গেল। তারপর আমার বাবারা আমার মানে ঠাকুরদার মানে ভিটে বাড়িতে এলো। তো তারপর থেকে এইসব গল্প শুনেছি। তো আমার বাবার লাইফটা অনেক স্ট্রাগেলের। তো ওরকম হলো। তারপর আমি বলি, তারপরে যখন এরকম হলো, তো আমাদের তো খাওয়া হতো না। তখন আমার আমার কাকা কিন্তু ইলেকট্রিক মিস্ত্রি ছিল। মানে অনেক বড় বড় কন্ট্রাক্টের কাজ করতো, অনেক টাকা ছিল। আমার কাকাই সবচেয়ে বড়লোক, মানে অবস্থা ভালো ছিল। তো আমার কাকাদের তখন প্রতিদিন সকালবেলা বিকেলবেলা ভালো মন্দ খাবার হতো। বিকেলবেলা চাউমিন, রোল, মোগলাই। আগেকার দিনে তো দোকানের এত অ্যাভেলেবিলিটি ছিল না, মানে অনেক দূর দূর দোকান ছিল, তো বাড়িতেই সবাই করতো। তো ওরা প্রতিদিন চাউমিন, রোল, মোগলাই, কিছু না কিছু সিঙ্গারা টিঙ্গারা অনেক কিছু করতো।
আর আমার ছোটো থেকে কি স্বভাব, আমি কারোর থেকে চাই না, মানে আমি যদি খেতে না পাই আমাদের মানে আমি তাও কোনোদিন গিয়ে বলবো না যে আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও। কিন্তু আমার ঠাকুমা তো জানে যে আমাদের বাড়িতে রান্না হচ্ছে না, আর শনি রবিবার তো আমাদের আরও অভাব থাকতো, আমরা হয়তো একবেলা মুড়ি খেতাম আর একবেলা হয়তো খেতেই পেতাম না, জল খেয়ে এরকম শুয়ে পড়তাম, এতটাই অভাব ছিল আমাদের। তো এবার আমার ঠাকুমা কী করতাম, আমি ছোটো মানুষ গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম, আর আমার ঠাকুমা তোমার ওই চাউমিন রোল মোগলাই আমার চোখের সামনে, আমি তো একটু বড় তো 2-3-তে তখন পরিমাণে একটু বুঝি, ওই কুকুরকে ডাকতো আতু আতু, মানে আমার এই আওয়াজটা আতু, এই আওয়াজটা না আমার এখনও মানে বুকে এত আঘাত করে, এই কথাটা মানে শুনলে বলবে আতু আতু আহা হা বলে এরকম ডাকবে ডেকে, আর আমার চোখের সামনে ওই খাবারগুলো কুকুরকে দিয়ে দেবে। কিন্তু আমি এই জন্য বলতে চাই না, মানে এত কান্না পেয়ে যায় কথাগুলো ভাবলে, ওরকম মানে দিয়ে দিত আমার চোখের সামনে। তবু আমার মা এত কষ্ট পেত তখন যে খেতে পাচ্ছি না। দিয়ে একদিন আমার ঠাকুমাকে আমার মা বলছে যে তুমি 10টা টাকা দাও, আমাদের তো খাওয়া হচ্ছে না, আমার একটু চাল আলু কিনে বা আলু ভাতে ভাত খাও। তখন আমার ঠাকমা 10 টাকা বলছে, হ্যাঁ তোমাদের খেতে, তোমাদের এত লোলা কেন? আমার মানে আমি তখন শুনি, মানে আমার তখন মা ছাড়া তো আমি তো একটাই মেয়ে, মায়ের সঙ্গে সবসময় ঘুরতাম। তখন আমার মানে তখন আমার ঠাকমা বলছে তোমাদের এত খিদে এত লোলা, হ্যাঁ টাকা ধার করে খেতে হয়। দিয়ে বলার পরে 10টা টাকা দিয়েছে, মা বলছে বাবা আসলে দিয়ে দেবে। তো বাবা সেদিনকে এসেছিলো, বাবার কোনো শাড়ি বিক্রি হয়নি। তো এবার আমি তো একটু মানে কথাগুলো শুনি, আমার সামনে বলতো না, তবু আমি যা পাশ থেকে শুনতাম, শাড়ি বিক্রি হয়নি। তো ঠাকমা মানে আমাকে তখন টাকাটা চেয়েছিলো সন্ধেবেলার টাইমে, এত খারাপ স্মৃতি তো জানি না, মনে আছে যে কখন টাকাটা চেয়েছিলো সন্ধেবেলাতে। আমার মা তখন ওই টাকাটা দিয়ে, আর তখন আমাদের না কাঠের জালে রান্না হতো, আমাদের বেড়ার ঘর ছিল। আমি এই ভিডিও শেষে না বেড়ার বাড়ির ছবি আমার কাছে একটা আছে, আমি আপনাদের দেখাবো, মানে একটা ছবি আছে, অনেক ছোটোবেলার একটা ছবি আছে। তখন আমি এই ভিডিওর লাস্টে আমি ছবিটা দিয়ে দেবো। তো ওই মা তখন উনুনে রান্না করতো, আমাদের বাড়ির পাশে বাঁশবাগান ছিল, আমি বাঁশবাগান থেকে পাতা কুড়িয়ে এনে দিতাম। আমাদের গ্যাসেরটা মানে গ্যাস তো তখন না, তখন স্টোভ ছিল, কেরোসিনের টাকাও আমাদের জুটতো না। আর মা মানে কন্ট্রোলের যে মানে রেশনের যে কেরোসিন পেতো, ওটা মা বিক্রি করে আমাদের খাবার টাকাটা রাখতো। আর তখন আমাদের তো কারেন্ট কিছুই ছিল না তখন। তখন ওই মা ওই সন্ধেবেলা রান্না করেছিল আলুর দম, মানে আলুর ঝোল আর ভাত, ওই আমরা খেয়েছিলাম। পরের দিন সকালবেলা আমার ঠাকুমাই 10 টাকা চাইতে চলে এসছে, মানে 10 টাকায় তখন আলু ডাল ফাল অনেক কিছু হয়েছে, 10 টাকায় তখন অনেক কম ছিল, 10 টাকা আমার মায়ের কাছে টাকা নেই, তো কত মুখ করে গেল। তার পরের দিন ওর আবার টাকা নিয়েছিল শাড়ি বিক্রি করে, তখন আমার মা দিয়ে দিয়েছিল। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা বলি, মানে আমাদের হচ্ছে বাড়িতে টিভি তো অত অভাব, আর টিভি তো ধরেই থাকো, আর তখন টিভি অনেক বড়লোকদের বাড়িতেই থাকতো, টিভি থাকা মানে একটা বিলাসিতা। 90s যারা বাচ্চা তারা জানে টিভি থাকা মানে বিলাসিতা। তখন না শক্তিমান হতো শনিবার করে, আর হচ্ছে ঠাকুমার ঝুলি হতো রবিবার করে। আর আমার কাকার মানে আমাদের বাড়ির পাশে কাকার বাড়ি, আর কাকার বাড়ির পাশে বিশাল একটা মানে বড় বাগান, আর সেখানে মশা, বড় বড় মশা ভর্তি। আর আমার না ওই রবিবার করে শনিবার করে শক্তিমান আর ঠাকুমার ঝুলি দেখার খুব নেশা, মানে খুব ভালো লাগতো, সব শুনতাম, মানে পাশ থেকে শুনতাম, তো আওয়াজে সবাই হাসাহাসি করছে, আমারও মানে দায়দেরই শুনবো, দেখতে পাই আর না পাই। আর ওই বাগানে গিয়ে আর ওই মানে জানলার পাশে দাঁড়িয়ে শুনবো দূর থেকে, একটু একটু মানে আমি হাইটে শর্ট তো, টিভিটা উঁচুতে, এবারে মানে এরকম অর্ধেক দেখা যেত, আমি অর্ধেকে দাঁড়িয়ে মশা কামড়ে খেয়ে ফেলবে। আমার কাকিরা কোনো দিন বলবে না যে তুই একটু ঘরে এসে বসে দেখ, নিজের কিন্তু বাবার নিজের ছোটো ভাই বলবে না কোনো দিন। এবারে আমি একদিন কি করেছি, একটা টুল নিয়ে গেছি, টুল নিয়ে টুলের উপর দাঁড়িয়ে পুরো পুরো টিভিটা তখন দেখতে পাচ্ছি, টুলের উপর দাঁড়িয়ে মানে জানলার বাইরে থেকে, মানে বাগানের বাইরে জানলা, মানে জানলার পেছনে বাগান, সেই বাগানে দাঁড়িয়ে টুল নিয়ে গিয়ে দেখছি। আর তখন ওরা লুচি না কিছু একটা খাচ্ছিল, বলছে এই দিও না এই দেখো ও দাঁড়িয়ে আছে, লোভ দিয়ে দেবে, আমাদের পেট খারাপ করবে। ওইটা শুনে আমি কি ঘরে এসে কাঁদছি, আমার মা বলে কী হচ্ছে, আমি বলি এরকম বলেছে। দিয়ে আমি তারপর থেকে আর কোনো দিন যেতাম না, কোনো দিন নামলে, আমার বাবার টাকা নেই, বাবা করেনি, আমি তাই কোনো দিন যাবো না। তো এইটা একটা গেল।
একদিন এরকম হয়েছে, বিকেলবেলা আমার খুব খিদে পেয়েছে। আর আগেকার দিনে দেখবেন চায়ের দোকানে নেড়ো বলে একটা খাবার পাওয়া যেত, গোল গোল বিস্কুট হতো, ভেতরে সুজির পুর দেওয়া থাকতো। অনেক যারা অনেক আমাদের বয়সী যারা তারা বুঝবে। এরকম এখন হয়তো পাওয়া যায়, আমি ঠিক জানি না। তখন ছোটোবেলায় 25 পয়সা করে পাওয়া যেত। মাকে বলছি, মা অনেক দিন ধরে বলছি, মা ওইটা আমার খেতে ইচ্ছা করছে, ওইটা খেতে ইচ্ছা করছে। আর খিদেও পেয়েছে, কিছু ছিল না। তখন মা আমার কাকির কাছে গিয়ে বলছে, আমার কাকির নামটা আমি নিচ্ছি না, থাকুক, যে আমার 50টা পয়সা ধার দাও না, তোমার দাদা আসলে দিয়ে দেবো। আমার মেয়েকে একটু বলে কি, ওর এত নোলা কেন, এত নোলা, বাপের টাকা নেই আর এত নোলা। মানে ওইটা শোনার পরে আমার মা তো আর টাকাটা চাইতে পারে না, আমিও চলে এসেছি। মানে আমি আর মাকে আর কোনোদিন, সেই থেকে আজ পর্যন্ত মানে আমি কোনোদিন সাহসই পাইনি মানে আমার বাড়ির কাছে কিছু চাওয়ার, যে আমি আমি এখনও কারো কাছে কিছু চাই না। মানে ওই যে একটা শুনেছিলাম, এত কষ্ট লেগেছিল তখন। তারপরে আমি যখন 4-এ পড়ি, তখন কতটা মনে আছে, কারণ 4-এ পড়ি। আর তো আগেকার দিনে দেখবেন হুক, মানে হুকে লাইন নেওয়া হতো। মানে মানে ওই সরকারি যে পোলগুলো ছিল, সেই পোল থেকে লোকে হুক করে লাইন নিত। ওখানে দু প্রকারের হতো, একটা হুক হতো যারা মিটারের জন্য আবেদন করেছে, তারা হুক নিলে সরকার থেকে কিছু বলতো না, মানে যতদিন মিটার না নেবে ততদিন তুমি ওখান থেকে হুক করে নিতে পারো। আর একটা হচ্ছে যারা চুরি করে নিচ্ছে, তাদেরকে পুলিশ ধরতো। তো আমাদের মিটারের জন্য অ্যাপ্লিকেশন দেওয়া ছিল, তো সেই জন্য আমাদের কিছু বলতো না। কিন্তু আমার বাবার অতটা, তখন আমার বাবার একটু, তখন আমি বলছি 4-এ, তখন আমার বাবার একটু স্টেবল হয়েছে। তো তখন আমার বাবার হচ্ছে মানে এত টাকা ছিল না, যে মানে রাস্তা থেকে আমাদের ঘর হচ্ছে ভেতর দিকে 1.5 কিলোমিটার মতন ঘুরে ঘুরে তার নিয়ে আসতে হবে। তো অতটা তার কিনে আসার হচ্ছে মানে টাকা ছিল না নিয়ে আসার। আমার কাকার, নিজেও বলেছি কাকা ইলেকট্রিক মিস্ত্রি, কাকার টাকা পয়সা আছে, কাকা ওই তার নিয়ে মানে তার নিয়ে এসেছিলো। এবার কাকা কিন্তু আমার মেজো জ্যাঠাকে দিয়েছে, কাকাকে দিয়েছে, সবাইকে দিয়েছে। এবার আমার বাবা নিয়েছে। এবার আমার পরীক্ষা তখন 4-এর ফাইনাল পরীক্ষা, বৃত্তি পরীক্ষা চলছে, তখন বৃত্তি পরীক্ষা ছিল। বৃত্তি পরীক্ষা হলে টাকা পাবো, তাই মানে 5 উঠলে টাকা পাবো, এই জন্য বৃত্তি পরীক্ষা। আমি পড়াশোনা ছোটো থেকে খুব ভালো ছিলাম। এবার বৃত্তি পরীক্ষা হচ্ছে, আমার কাকা কী করলো, লাইনটা কেটে দিল। আমার বাবা বলছে, কিরে তুই লাইনটা কেটে দিলি, আমার মেয়ের পরীক্ষা। বলছে, বাবা তোর মেয়েকে কি অ্যারিস্টার ব্যারিস্টার মিনিস্টার করবি নাকি, পড়াশোনা শিখে কতবার বলেছি ওই স্কুল থেকে বের করে আর এই সরকারি প্রাইমারি স্কুলে দিয়ে দে। আমার বাবা কিচ্ছু বলেনি। আমি বলে, বাবা চলে আসো। আমি তখন তখন 4-এ একটু বড় হয়ে একটু বড় হয়ে গেছে। বাবাকে বলে, চলে আসো, আমি লম্পে পড়বো। তখন ওখানে লম্প পাওয়া যেত, এরকম এরকম নিচে কেরোসিন তেল দিয়ে এরকম লম্বা থাকতো, তেল দিয়া মানে সুতো দেওয়া থাকতো লম্প, ওই লম্পে পড়াশোনা। তা আমি ওই পড়ে পড়ে বৃত্তি পরীক্ষা অনেক ভালো নাম্বার করেছিলাম। তো আর স্কলারশিপটা পাইনি, কিন্তু অনেক ভালো, মানে আর মানে 10 মার্কসের জন্য আমি স্কলারশিপটা পাইনি, 10 মার্ক কম ছিল আমার। তো ঠিক আছে, তো ওইখান থেকে ভালো করে আমি ছোটো থেকেই না র্যাঙ্ক করতাম, একদম ছোটো থেকে আমি 10-এর মধ্যে সবসময় থাকতাম, 5-6 এরকম হতো, 3-4 এরকম মানে র্যাঙ্ক করতাম সবসময়। তো ওই জন্য আরও সবার রাগ, যেহেতু আমি এত অভাবের মধ্যেও পড়াশোনা করছি, আর সবাই তো সরকারি স্কুলে পড়তো, আমারটা সরকারি ছিল না, যেহেতু মানে খ্রিস্টান স্কুল, যেহেতু ওখানে ইংলিশটা ভালো করে পড়ানো হতো, অনেক ভালো, মানে পড়াশোনা অনেক ভালো করে করানো হতো। তো ওখানে সবাই চান্সও পেত না, পরীক্ষা দিয়ে ঢুকতে হতো ওখানে। সরকারি স্কুলতে এমনি ঢুকে যেত, ওখানে পরীক্ষা দিয়ে পাস করলে তাহলেই ওখানে তোমার অ্যাডমিশন হতো। তো আমি পাস করেছিলাম বলে ওখানে মা দিয়েছিল আমাকে ভর্তি করে। তারপর ছোটোবেলায় আমি কতবার দেখেছি আমার মা ভান্ডার ভেঙে ভেঙে আমার মানে টিউশনের টাকা দিয়েছে, স্কুলের ফিস দিয়েছে, সেগুলো না মানে ভোলা যাবে না, এত দুঃখের কথা তো ভোলা যায় না। দিয়ে এরকম বলল, তখন আমি বাবাকে বলছি, বাবা একদিন আমি দেখো না সবার থেকে বেশি পড়াশোনা করে দেখাবো। তো আমার মাঝে পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছিলো, কিন্তু তা আমি ওই ঘটনাটা পরে একবার বলবো, যে কী করে আমি এমএ অবধি পাস করেছি। তারপরে আমি অনেক কটা কম্পিউটার কোর্স করেছি, আমি মন্টেসরি টিচার্স ট্রেনিং করেছি, আমি অনেক নিজের খরচে আমি অনেকটা যতটা পেরেছি পড়াশোনা করার চেষ্টা করেছি। সেই গল্পটা অন্য একদিন বলবো। তো এরম বলি, এবার ছোটোবেলায় এরকম এতটাই অভাবে এরকম হতো। তারপরে আমার একদিন মেজো জেঠি বলছে, মানে আমি তখন গাছে, আমাদের বিশাল বড় টগর গাছ ছিল, আমি প্রতিদিন ওই টগর গাছ থেকে ফুল পেড়ে পেড়ে সবাইকে দিতাম, আমি একা নিতাম না, আমার সবাইকে যে যা চাইতো ওই ফুল পারতাম। আমার একটা নেশা ছিল ফুল পাড়া, মানে এত এরকম বড় বড় বালতি, 2 বালতি ফুল হতো, মানে এত বিশাল টগর গাছ, আর আমি গাছের মাথায় উঠে উঠে বসে বসে ফুল পারতাম। তো এবারে মানে আমি ছোটো থেকে একটু ডাং পিটে ছিলাম,
মানে আমি এইখানে এখানে মানে কেউ যদি বিপদে পড়তো সবার আগে আমি হাজির, সে আমি সাহায্য করতে পারি আর না পারি। একবার আমি সাঁতার পারি না, জলে ঝাঁপ দিয়ে দিয়েছি লোককে বাঁচানোর জন্য। মানে এরকম আমি লোকের বিপদ দেখতে, মানে ছোটো থেকেই লোকের কষ্ট দেখতে পারি না। এবারে আমি গায়ে ফুল পাচ্ছি আর বলছে ও সেটি ফুল নেবে, বলে কি আর আপদটা কবে বিদায় হবে, কি জ্বালায়, মানে আমি কিছুই কিন্তু করিনি, আমি কিন্তু ফুল পেড়ে দিতে যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য। মানে এরকম কথা বললো, এত তখন খারাপ লাগলো। মানে আমি মানে কি করেছি, আমি মাকে বলছি মা, তখন বুঝতাম না যে আপদ বিদায় হলে, বড় বলছি মাকে, মা যে মা যেটি বললো আপদ বিদায় হলে বাঁচি, এটা কি মানে গো? মা বলে না না, মেয়েরা তো অনেক বড় বিয়ে টিয়ে করে চলে যায় তাই বলেছে, এরকম মা তখন আমাকে বোঝালো। আমি তাই এখন তাই বুঝলাম, তাই তাই হয়তো হতে পারে। তখন তখন আপদ মানে আমি বুঝি না যে আপদ মানেটা কী জিনিস, বড় হয়ে তখন বুঝি, তখন কি দুঃখ লাগতো যে এরকম কেন কথা বললো আমাকে। তো সেরকম ব্যাপার। তো আরও এরকম অনেক দুঃখের ব্যাপার আছে। তারপর একদিন বলি, আরেকটা কথা বলি এরকম, মানে আমি কোনোদিন কারোর থেকে ধার চাই না। আমি ব্যাংক থেকে ধার নেবো ঠিক আছে, কিন্তু আমি কোনো মানুষের থেকে কোনো দিন নিই না। আমি অনেক 5.5 6 বছর 6.5 বছর একা থেকেছি, আমি কোনোদিন কারোর থেকে একটা নয়া পয়সাও ধার নিইনি। আর এই মুহূর্তেও কোনো দিন নিই না। মানে আমাদের যখন অভাব ছিল তখন মানে আমার বলি আমার মামা বাড়ির অবস্থা কিন্তু ভালো ছিল, খুবই ভালো ছিল। আমার দাদু যেসব কোম্পানিতে কাজ করতো, আপনারা গুগল করে দেখবেন, যেসব কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার দাদু সেই কোম্পানিতে কাজ করতো, অনেক ভালো মাইনা পেতো। আমার মাদের অবস্থা ভালো ছিল। তো আমাদের যদি তখন অবস্থা খারাপ ছিল, তখন আমার দিদা অনেক হেল্প করতো আমার মানে মাদেরকে। তো আমার মা দোকানে গেছে, বলছে দোকানদারকে, আমাকে পাঠিয়েছে যে যা দোকান থেকে একটু চাল আলু নিয়ে আয়, বল সামনের মাসে টাকা দিয়ে দেবে, আমার দিদা আসলে দিদা টাকা দেবে তো দিয়ে দেবে। আমি গেছি, মানে আমাদের বোধহয় ধার ছিল কিছু টাকা আগে। দোকানদার বলছে আগের ধার না মেটালে এই ধারেরটা এই খাওয়া হবে না, অত তোরা খাস কেন, এরকম করে মানে সব দোকানের লোকজন রয়েছে তার মধ্যে অপমান করেছে। আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছি। মাকে বলছে কোনোদিন ধার, আমরা খাই না খাই, নুন খাই ফ্যান খাই, না খাবো জল খাবো, বলছি মা আমরা আগের মতন জল খাবো, তুমি ধার নেবে না। মানে সেই যে একটা মানে লোক সমাজে অপমান, সেই ছোটোবেলার অপমান না আমার এখনও আমার স্মৃতি থেকে মানে বেরোতে পারে না। সেই অপমানের জন্য আমি কোনো দিন ধার নিই না, কোনো দিন আমি কোনো কারোর থেকে ধার চাই না। তারপরে অনেক এরকম এরকম একটা সময় বলি, তখন আমি কিসে পড়ি, হ্যাঁ তো আমাদের তখন একটু অবস্থা ভালো। তখন আমার দিদা সাহায্য করে আমাদের একটা পাকা ঘর হয়ে গেছে বেড়ার ঘর থেকে। তো আমরা দাঁড়িয়ে, তখন আমার কাকারা আমাদেরকে ভালোবাসে না, ঠাকমা তো ভালোবাসে না, কোনো দিন ঠাকমা আমাকে ভালোবাসেনি। এবার তখন আমি দাঁড়িয়ে, তখন আমি কিসে পড়ি, 6-এ পড়ি, তখন আমি দাঁড়িয়ে আছি। আমাদের জোড়া কার্তিক পুজো ছিল, মানে আমাদের একটা কার্তিক আর কাকাদের একটা কার্তিক একসঙ্গে ফেলেছিল বলে জোড়া কার্তিক পুজো হতো। কিন্তু আমার বাবার তখন বাবার মানে কার্তিকের টাকাটা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের লোকজন খাওয়ানোর ক্ষমতা ছিল না। তো কাকা জোড়া কার্তিক পুজো করছে, আমাদের দরজার সামনে লোকে লাইন দিয়ে বসিয়ে খাচ্ছে, কিন্তু আমাকে ডাকলো না, আমাদের নেমন্তন্ন করেনি। এবার আমি তো বাড়ির বাচ্চা, আমার মানে 11টা ভাই বোন, মানে বাবার 5টা ভাইয়ের আমরা 11টা ভাই বোন। তো সবাই যাচ্ছে, হই হুল্লোড় করছে। হ্যাঁ আমাদের একজন ডাক্তার বলছে, আমার বাড়ির নাম হচ্ছে ডালিয়া, বলছে ওই ডালিয়া খেতে পেরো। এবার আমাদের তো নেমন্তন্ন করেনি, আর আমি বলছি না আমার কখনো চাওয়ার অভ্যাস নেই, আমি চুপ, আমি বলছি না না আমাদের খাওয়া হয়ে গেছে, আমার তো পড়াশোনা আছে, বেরোবো না। আমি এবার বলছি, তখন আমার মা মানে দুঃখ পাচ্ছে যে এই এরকম বলেনি বা কিছু, বা আমার এরকম তো যাওয়ার অভ্যাস নেই। তখন বাবা এসে, আমি কান্না করছি, বাবার কাছে বলি কাকা আমাদের কেন বললো না, সবাই রাখতে আসলো, আমি তো গেলাম না। তো তারপরে বাবা বলে ছাড়ো ওরকম বাদ দাও ওরকম। কিন্তু আমার কাকা চলে গেছিলো আমার কাকিদের বাড়ি, কিন্তু তারপরে জানো এখনো পর্যন্ত আমার বাবা আমার কাকার ছেলেদের মেয়েদেরকে এখনও টানে। এখনও আমি যে মানুষ যারা আমাকে কখনো খেতে দেয়নি, তা আমার কাকা চলে গেছিলো অন্য জায়গায়, মানে কি হচ্ছে কাকার ওই ইলেকট্রিকের কাজ নিয়ে ঝামেলা হয়, কাকা মানে দেশ ছেড়েই অন্য জায়গায় পালিয়ে গেছিলো। কিছু একটা হয়েছিল, মানে অনেক মস্তানদের কাজ করতো, তো টাকা চেয়েছিলো, তারা বলেছিল মার্ডার করে দেবে না কি করে দেবে, এরকম কিছু একটা হয়েছিল, তোমার কাকা পালিয়ে গেছিলো। তো তারপরে কাকা যেহেতু পালিয়ে গেছে, টাকা পয়সা নেই, আর আমার বাবা আমার কাকিদের, সেই কাকার 2টো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, এখনও পর্যন্ত সেই কাকার ছেলে মেয়েদের আমার বাবা টানে, তাদেরকে দেখে। আমি কিন্তু এত বছর সম্পর্কে নেই, বাবা কিন্তু তাদেরকে টাকা পয়সা খাওয়া দাওয়া সব দেয় এখনও পর্যন্ত। তার বাবা আমাকে ছোটোবেলায় খাওয়া দেয়নি। আর আমাকে তো কাকা যেরকম বলেছি তুই অ্যারিস্টার মিনিস্টার হবি, আমি কিন্তু আমার বংশের সবচেয়ে বেশি পড়াশোনা করেছি, যতটাই করেছি আমার বংশের সবচেয়ে বেশি আমি পড়াশোনা করেছি। আর সেই কাকার ছেলেদের মেয়েদের আমি পড়িয়েছি। আমার যখন কাকা চলে গেছিলো, তখন আমি বিনা মাইনে, তখন আমি টিউশন পড়াতাম অনেকটা, 8টা 10টা বাচ্চা টিউশন, আমি ক্লাস 10 থেকে 8টা 10টা বাচ্চা টিউশন পড়াই। তখন আমি বিনা পয়সাতে আমার কাকার ছেলেদেরকে মেয়েদেরকে পড়িয়েছিলাম। ইভেন শুধু কাকার ছেলে মেয়ে নয়, আরও কাকার ছেলে মেয়েদেরকে আমি বিনা পয়সায় পড়িয়েছিলাম, যে ওদের বাবা চলে গেছে থাকুক, কিন্তু তার বাবা আমার সাথে যা ব্যবহার করেছে, তার মা, মানে আমি ছোটোবেলাতে কোনো দিন ভুলবো না। মানে এই ভিডিওটা যদি করি, মানে অনেক বড়, যে ছোটোবেলার কত মানে এত দুঃখের কথা,
মানে শেষ করা যাবে না। তো আমার বাবা ঠাকুমারা যখন আমাকে বের করে দিয়েছিল না, তখন আমি না দুঃখে একটা কথা বলে এসেছিলাম। আমি না এখনও সেটার জন্য আফসোস হয় আমার। মানে আমি মানে কাঁদতে, কাঁদতে যখন বেরিয়ে গেছিলাম ঘর থেকে, আমাকে যখন ঘর থেকে বের করে যখন বলেছিলাম কি, যারা আমাকে বের করছে তারা কোনোদিন শান্তিতে মৃত্যু হবে না তাদের। আর বিশ্বাস করবে না, জানি না ছোটো মানুষের কথা মানে মানুষের দুঃখের কথা লেগে যায় কিনা আমি জানি না ঠিক। আমার ঠাকুমা পাগল হয়ে মারা গেছে। আমাকে ঘর থেকে বের করে দিয়ে 1 বছর পর আমার যে জেঠি আমাকে বের করেছিল তার হঠাৎ ক্যান্সার হলো, 1 সপ্তাহের মধ্যে মারা গেল। আমার জ্যাঠার ক্যান্সার ধরা পড়লো। তারপরে আরেকটা যে কাকা যে হয়েছিল, সে মানে কাকি, আরেকটা কাকি, সে না পাগল মতন হয়ে গেল। মানে সবাই, আর একটা কাকার টিবি হলো, মানে জ্যাঠার, যে জ্যাঠা বার করে দিয়েছিল আমার, সেই জ্যাঠার টিবি হয়ে গেল। মানে কত মানে আমি মানে সবাই আমাকে বলতো, মানে আমি তখন নিজেকে ভাবতাম কি এরকম বললাম বলে হলো, মানে আমি নিজের জন্য খারাপ ভাবতাম। কিন্তু সত্যি বলছি না, আমি তখন না খুব কষ্টে কথাটা বলেছিলাম যে আমাকে এরকম বের করে দিচ্ছ, তো এখানে কারোর শান্তি করে থাকতে পারবে না এই বাড়িতে কেউ, তোমরা এরকমভাবে আমাকে এইভাবে অসহায় মানুষ পেয়ে বের করে দিলে। তো তো আমি জানি না, তারপরে তো এগুলো শুনেছি। আর যে বাবাকে আমার ঠাকুমা দেখেনি, আমার ঠাকুমা যখন পাগল হয়ে গেছিলো না, আমার বাবার তো 4টে ভাই, কাকা তো চলে গেছে, আর 4জন ছিল। আমার ঠাকুমা নাকি পায়খানা করে, আমার বাবা এখন বলে আমার ঠাকুমা পায়খানা করে বিছানায় ভর্তি করে রাখতো, কেউ পরিষ্কার করতো না ওই পায়খানা। আমার বাবা প্রতিদিন গিয়ে চান করে দেবে, পরিষ্কার করে দেবে, খাইয়ে দেবে। কিন্তু আমার বাবাকে, আমাদেরকে কোনোদিন আমার ঠাকুমা ভালোবাসেনি। কিন্তু সেই জন্য আমি বুঝি যে লোকে বলে না যে তুমি যেমনি ব্যবহার করবে লোকে তোমার সঙ্গে তেমনি ব্যবহার করবে। আমাকে একটা কথা বলবেন তো, আমি ছোটোবেলায় কী খারাপ ঠাকুমার সাথে ব্যবহার করেছিলাম যে ঠাকুমা আমাকে ভালোবাসতে পারেনি? এরকম না। মানে যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে এমনিই ভালোবাসবে, যে আপনাকে ভালোবাসবে না সে আপনাকে এমনিই ভালোবাসবে না। ওরকম কোনো ব্যাপার নেই যে ব্যবহারের ওপর আপনাকে লোকে ভালোবাসবে। ছোটো বাচ্চার ব্যবহার হয় না। আমার ছেলের ওপরে এখনও লোকে কত করে, এইটুকুনি ছেলে তাই করে। আমি বুঝি, আমি কিছু বলি না। তো সেইটা হচ্ছে ব্যাপার। তো আমি বলি যে, যাকে আপনি অবহেলা করবেন না, একদিন তার পায়ের গোড়াতেই আপনাকে পড়তে হবে। তো তেমনি আমার ঠাকুমারও। আমার বাবাই কিন্তু দেখেছি, বাবার মানে মৃত্যু পর্যন্ত, মানে মৃত্যুর খরচটা পর্যন্ত আমার বাবা দিয়েছে। সব পরিষ্কার আমার বাবা করেছে, সব কিছু করতো। কেউ ঠাকুমার ঘরে ঢুকতো না, ঠাকুমার এখন নোংরা করা। ঠাকুমা পাগল হয়ে গেছিলো তো, শুধু কেমন করতো জানো। আমি তখন ছিলাম না, আমি তখন ঘর দিয়ে বেরিয়েছি। আমার ঠাকুমা যখন মারা গেছে আমি দেখতেও জানি, সত্যি আমার মনে কোনো ভালোবাসাই ছিল না যে আমার ঠাকুমার মৃত্যুর পর আমাকে সবাই ডেকেছিল, আমি দেখতে চাইনি। আমার মন চাইনি দেখতে, যে মানুষটা আমার সঙ্গে এত খারাপ করেছে। আর কিন্তু আমি মাধ্যমিকের পর থেকে টিউশন পড়াতাম। আমি টিউশন পড়ানো থেকে আমি প্রথম মাইনেতে ঠাকুমাকে 100 টাকা দিয়েছিলাম। টিউশন পড়ানোর পর থেকে প্রতি মাইনার সময় আমি মানে মাইনা মানে প্রতি বছরে মাইনা পেলে আমি ঠাকুমাকে পুজোর সময় শাড়ি দিতাম। আমার কোনো ভাই বোন দিত না, আমি দিতাম। যদি ঠাকুমা একটু আমাকে ভালোবাসে, মানে শেষ মৃত্যু পর্যন্ত তো বাঁচতে পারেনি। আর এখন তো উনি মারাই গেছে, ভগবান ওনার আত্মার শান্তি কামনা করুক। আমি মৃত মানুষের প্রতি কোনো ক্ষোভ রাগ রাখতে চাই না, সে মারা গেছে। তো এরকম অনেক ঘটনা ছোটোবেলায় অনেক। আর তারপরেও লাইফটাও আমার খুবই খারাপ। অন্য কোনো একদিন বলবো যে তারপরে কি হয়েছিল, আমার অতীতের কথা। যে আমি বলেছিলাম না আমার বরকে অতীত বলে বিয়ে করেছি, তো অতীতের কথা একদিন তখন পরে বলতে চাই না, তবু অনেকেই শুনতে চায়, তো আমি ঠিক আছে একদিন অতীতের কথাও বলবো। আমার কোনো লজ্জা লাগে না, আমার মনে হয় না আমি ভুল নই। আমি যেদিন আমার লজ্জা লাগবে সেদিন, যেদিন আমি ভগবানের সামনে পুজো করতে বসে আমার মনে হবে আমি লজ্জা বোধ করছি, সেদিন আমার মনে হবে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। এর আগে আমার মনে হয় না আমি কিছু অন্যায় করেছি, ভুল করেছি। আমার মনে হয় আমি সঠিক ছিলাম, এখনও সঠিক আছি, আর সঠিক আজীবন থাকবো, সৎ পথে থাকবো, সঠিক থাকবো, এটাই মনে করি সবসময়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই আপনাদের মন্তব্য জানাবেন, সবাই বলেছিলেন তাই ছোটোবেলার গল্পটা করলাম। আমি এই ভিডিওর পরে আমার ফটোগুলো দেবো, ছোটোবেলার অনেক ফটো আছে, সেইগুলো আমি দেবো। আমাদের ঘর কেমন ছিল দেখবেন আপনারা, বেড়ার ঘর ছিল। আমরা অনেক অনেক কষ্টের মানুষ হয়েছি, ছোটো থেকে মানুষ হয়েছে। হ্যাঁ, ক্লাস 6-7-এর পর থেকে আমাদের অবস্থা ভালো হয়ে গেছিলো, তারপর থেকে আমাদের আর ফিরেও তাকাতে হয়নি, কোনো কষ্ট হয়নি, তারপর থেকে আর কোনো কষ্ট হয়নি। কিন্তু ওই 5-6 পর্যন্ত আমাদের অনেক কষ্ট ছিল, অনেক কষ্টে মানুষ হয়েছি, অনেক মানে অনেক অভাব আমি তখন দেখেছি। আর ওই অভাব দেখতে দেখতে আমি এখন বুঝি যে মানুষের অভাব হলে আমি সাহায্য করতে চেষ্টা করি, কোনো মানুষ অভাবে থাকলে যে মানুষ কত কষ্টে থাকে। এই যে এই বেড়ার বাড়িটা আমাদের, আর আমার সাথে আমার ছোটো কাকার ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে আমার দাদু যখন মারা গিয়েছিল তখন আমি 2-3-তে পড়তাম। আর এইটা হচ্ছে আমার দাদুর তোলা আমার সবচেয়ে লাস্ট ছবি।